আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোন রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেবো। কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান। এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। এই মানুষটা আসলে একটু মানসিক রোগী, ভারসাম্যহীন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগোছালো ভাবে ঘোরাফেরা করেন, তাকে পিটায় মেরে ফেলেছে। প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে, মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে সর্বমহলে প্রতিবাদের ঝড় উঠেছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার কি হওয়া উচিত, এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো আমরা দেখব। এবং মৃত্যুর আগে তোফাজ্জল জাতির উদ্দেশ্যে কিছু কথা বলে গিয়েছেন, যা শুনে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। সেই ভিডিওটি আমরা এখন দেখব, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা। এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিক জন্ম, যে জন্ম না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না, এমন মতবাদ আছে। কাউকে আমি ছোট করে নাই। বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান, বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয়, রাষ্ট্র ভেদাভেদ নয়, বর্ণ ভেদাভেদ নয়। আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব। কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার প্রেক্ষা, বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানুষ কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি আজকের পালিয়ে গেছেন, কথাটা ভিন্ন। তিনি তার রিফিউজি হিসাবে ইন্ডিয়ায় আছেন। তিনি এই দেশের তার আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন। যদি নির্দোষ হন, তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন, তার বিচার আমরা দাবি করি। এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন। ওনাকে আমরা সচেতন সম্মান করেছি। আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি, ততটাই আবার সম্মান করতাম। আবার ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা, আমরা যদি ইসলামিক জাতির পিতা হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাঙালি চেতনার, বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক পাকিস্তানেও আমাদের জাতির পিতা আছে, ইন্ডিয়া আছে, সারা পৃথিবীতেই আছে। অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফাদার এভরি কান্ট্রি। সো গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 3টা মব জাস্টিসের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগের কোনো সাবেক নেতাকর্মীর অংশগ্রহণে সাধারণ ছাত্র তথাকথিত এদের একসাথে মিলে তারা একজন মানুষকে মোবাইল চোর হিসাবে আখ্যায়িত করে পিটায় মেরে ফেলেছে। এবং কোনো জায়গাতে দেখলাম এই মানুষটা আসলে একটু মানসিক রোগী, ভারসাম্যহীন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু কাপড় চোপড় ছাড়া অগোছালোভাবে ঘোরাফেরা করেন। বরগুনার পাথরঘাটা এলাকার একজন মানুষ, তার নামও আসছে দেখলাম, তাকে পিটায় মেরে ফেলেছে। প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে, মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে কিনা? দ্বিতীয়ত দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে ক্যাম্পাস অথবা তার চারপাশে কোনো এক জায়গাতে চা খেতে এসছে, ওখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং বগুড়াতে দেখলাম গরুচোর সন্দেহে আরেকজনকে খুন করা হয়েছে। এগুলো কোন আইনে পড়ে? মানে এটা এই ধরনের বাংলাদেশ কি আমরা চাই?
ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার মধ্যে যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে তাকে তো থানাতে দিয়ে দিতে হবে, মামলা করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। গরু চুরি করলে কি মেরে ফেলা যায়? এটা আইন কি আমাদেরকে অ্যালাউ করে? অতএব এবং কোথাও কোথাও দেখলাম যে ফেসবুকে লাইভ করে লোকজনকে আসতে বলা হয়েছে যে এখানে মোবাইল চোর পাওয়া গেছে, গরু চোর পাওয়া গেছে, ছাত্রলীগ পাওয়া গেছে, অতএব এসে সবাই মিলে পিটায় পাটায় মেরে ফেলছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী হচ্ছে গত 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে কার্টেল ছিল, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, তারা প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে একটা স্বৈরাচারে পরিণত করেছে, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে ইনসাফ, বিচার, পুলিশের কাছে আশ্রয় নেওয়া, ন্যায্যতার ভিত্তিতে শাসিত হওয়ার যে জায়গাগুলো, তার প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে। অতএব মানুষ মনে করে না যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গাতে আমরা বিচার পাবো, গরু চুরির বিচার পাবো অথবা মোবাইল চুরির বিচার পাবো অথবা ছাত্রলীগ করলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে। তাই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। তো আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা কিভাবে আস্থা ফিরায় নিয়ে আসা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোতে, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আর জনগণকে বলছি, দয়া করে মব জাস্টিসে যাবেন না। এই ধরনের খুন খারাপি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে, এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্যাবোটাজের সম্ভাবনাও কিন্তু আছে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই কিন্তু একটা থাগিস অর্গানাইজেশন, একটা গুন্ডাপান্ডার সংগঠন। নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করে সারা দুনিয়াতে সেটাকে দেখায় শোক কেনাবেচা করবার যে রাজনীতি, সেটা কিন্তু আওয়ামী লীগ ভালোভাবে করতে পারে। অতএব এই ধরনের জায়গাগুলোতে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না, আইন হাতে তুলে নেবেন না, যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা দরকার। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। যৌথ বাহিনীর হাতে আমরা দেখলাম ইতিমধ্যে 3 জনের নিহত হওয়ার খবর এসছে, যেটা খুবই খারাপ ব্যাপার। আমরা 111-এর সময় দেখেছি, এরপরে গত 2001 থেকে 6-এর যে সরকার ছিল তাদের সময় দেখেছি অপারেশন ক্লিন হার্টের নামে কিভাবে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। ক্রিমিনাল যত খারাপ হোক, যত বড় গুন্ডা পান্ডা হোক, কাউকে গুলি করে হত্যা করবার কোনো ক্ষমতা, কোনো বাস্তবতা কোনো বাহিনীকে দেওয়া হয় নাই। এইটা বিচার বিভাগের আইনের শাসনের পরিপন্থী একটা জায়গা, ন্যায্যতার জায়গা। র্যাব যে কারণে একটা দৈত্য দানবে পরিণত হয়েছে, কারণ তারা মনে করেছে যে এই মানুষগুলোর বিচার করা সম্ভব না, যারা তারা যেহেতু ক্রিমিনাল তাদেরকে মেরে ফেলতে হবে। আমরা অনুরোধ করব, দয়া করে এই আইন হাতে তুলে নিয়ে খুন খারাপির পথ থেকে বের হয়ে আসেন। মব জাস্টিসে যেভাবে বেসামরিক লোকরা খুন খারাপি করছে আর সামরিক বাহিনীর সদস্যরা যেভাবে খুন খারাপি করছে, দুটোই ইনসাফ এবং আইনের শাসনের পরিপন্থী। এই জন্য দরকার হচ্ছে প্রশাসনে, বিশেষ করে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে যে ট্রান্সফার হচ্ছে, প্রমোশন হচ্ছে, এগুলোতে ন্যায্যতা হিসাব নিকাশ হচ্ছে না। আওয়ামী লীগ বিরোধী অনেকগুলো ফ্রিঞ্জ গ্রুপ তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময়, কিন্তু অসৎ ছিল অথবা গুম খুনের সাথে জড়িত ছিল অথবা ক্রস ফায়ারে জড়িত ছিল, এমন ঘটনা ঘটে নাই, কিন্তু তাদের বিরুদ্ধে এমন ঘটনার অপপ্রচার করা হচ্ছে। অতএব আওয়ামী লীগের সময় সরকারি চাকরি করেছে কিন্তু আবার অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, এই কাজগুলোকে কিন্তু আলাদা করতে হবে। যেমন আমরাও বিভিন্ন সময় বেশ কয়েকবার এই খবর পেয়েছি, আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে, কাগজে লিখে দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের যিনি এখন ডিআইজি আছেন, রেজাউল হক, যিনি একসময় ফেনীতে এসপি ছিলেন, ওনার ব্যাপারে এরকম লেখালেখি আমরা দেখেছি যে ওনার সময় নাকি 10-15 জনকে ফেনীতে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, উনি নাকি এই অন্যায় করেছেন, সেই অন্যায় করেছেন। কিন্তু আমরা পরবর্তীতে খবর নিয়ে দেখলাম যে আসলে ওনার সময় ক্রস ফায়ার হয় নাই, ওনার আগের পরের এসপির সময় আন্দোলনে প্রচুর ক্রসফায়ার হয়েছে ফেনীতে। অতএব এই ধরনের মিথ্যা খবর দিয়ে কাউকে মিসলিড করা অথবা কারো পোস্টিং ঠেকানো, সেটা খুবই অসুন্দর একটা কাজ এবং আমরা মনে করি এটা ন্যায্য না। আমরা বারবার বলেছি সিস্টেম ডেভেলপ করেন, আমরাও যে কারণে মাঝে মধ্যে মিসলিড হই, আমরা এই ধরনের তথ্য পাই, যারা প্রশাসনের লোক, কর্মকর্তা, এই লেভেলের লোকরাও এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছেন। অতএব আমরা অনুরোধ করব, দয়া করে নিজেদের ভিতরে আপনারা এই অনৈক্যতা তৈরি করবেন না। ন্যায্যতার ভিত্তিতে ট্রান্সফার হোক, প্রমোশন হোক, আমরা সেটা চাই এবং আমরা প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, আপনারা সিস্টেম ডেভেলপ করেন। তা না হলে এই ফ্রিঞ্জ গ্রুপগুলো একটা অরাজকতা তৈরি করবে প্রশাসনে, যেটা আমাদের জন্য কারোর জন্য কল্যাণকর হবে না। তাই আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনারা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন। গত 5ই আগস্টে বেগম লক্ষণ সেনের পলায়নের পরে আমরা দেখতে পেয়েছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে একটু অস্থির এবং অস্বাভাবিক হয়ে গেছে। এটার বড় কারণ হচ্ছে যে গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক যে প্রতিষ্ঠান ছিল এগুলো ভেঙে পড়েছে এবং দলীয় নিয়োগ যেগুলো হয়েছে, যারা শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধরেছে, গুলি করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, এমন মানুষগুলোর একটা বড় অংশ, পুলিশ সদস্যদের প্রায় 35-40% এখনো কাজে যোগ দেন নাই। যদিও এই সংখ্যাটা আসলে কত সেটা আমরা এখনো জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয় নাই, কিন্তু আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তা এবং থানাতে কি পরিমাণ পুলিশ সদস্য হাজির আছেন, কাজ করছেন, সেটার একটা গড় ধারণা করে এটা কথাটা বলছি আর কি, এটা কম বেশি হতে পারে আর কি। তো সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে গত 2 দিন আগে সেনা সদস্যদেরকে ডিপ্লয় করা হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এটা আসলে গত বছরই
গত মাসেই আসলে এটা করা উচিত ছিল, কারণ 5 তারিখের পরে এটার জরুরত অনেক বেশি ছিল এবং তাতে আমাদের শৃঙ্খলা যেটা ব্যাহত হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, থানাগুলোতে সেবা ব্যাহত হয়েছে, সেগুলো আরও বেশি তাড়াতাড়ি করে ফিরায় নিয়ে আসা সম্ভব ছিল। তারপর আমরা সাধুবাদ জানাই এবং আমরা সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের যেমন বাংলাদেশে বিভিন্ন বাস্তবতায় ঐতিহাসিক অবদান আছে, আপনাদের সদস্যরা গুম খুনের সাথেও জড়িত ছিল। গত 16 বছরে আপনারা পুলিশিংয়ের নামে বিজিবির অস্ত্র দিয়ে, তারপরে র্যাবের অস্ত্র দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম খুন করেছেন। তাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেসির কোনো অপব্যবহার হবে না, এটা আমরা আশা করছি। আপনারা দয়া করে ন্যায্যতার সাথে কাজ করবেন, ইনসাফের সাথে কাজ করবেন, কারো প্রতি কোনো জুলুম করবেন না, জনগণের পক্ষে থাকবেন, এটা আমাদের বিনীত অনুরোধ। তা না হলে আপনাদের মধ্যে ব্যাপারে যে ইতিবাচক ধারণা সমাজে আছে, রাষ্ট্রে আছে, সেটা বদলে যাবে এবং জনগণ আপনাদের বিপক্ষে কথা বলা শুরু করবে। অতএব আমরা বিনীতভাবে আপনাদেরকে সেটা মনে করিয়ে দিচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ভিডিও গতকাল ছড়িয়ে পড়েছে। আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও সেই ভিডিও এবং এরপরে মিডিয়ায় সেই ভার্সিটির কিছু মানুষজনের বক্তব্য শুনলে আমাদের অনেকের খুব অবাক লাগতে পারে এবং এই প্রশ্ন আবার আমাদের সামনে এসে হাজির হতে পারে, এটা আওয়ামী লীগের বাংলাদেশ কিনা। এবং এই ব্যাপারেই বর্তমান সরকার এবং ছাত্ররা যারা এই আন্দোলনের সামনে থেকেছেন, এই আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারা এখন দেশে যা যা করছেন সেটা ঠিক করছেন কিনা এবং কি করা উচিত তাদের। এবং এটা শুধু এখন না, আরো কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। ভিডিওটা আমরা অনেকেই দেখেছি, সেটা হচ্ছে ছাত্ররা, কয়েকজন নেতা, আমি একটু পড়ি, একটা পোর্টাল থেকে বাংলা ট্রিবিউন লিখছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পলাশ বখতিয়ার। তার আমরা দেখেছি, শপথ বাক্যটা একটু পড়ি, আপনারা শুনেছেন যারা শোনেনি। শুকরিয়া যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে 24 জুলাই সকল শহীদদের সশস্ত্র চিত্তে স্মরণ করছি। মানে ওই দুজনকে একজন ছাত্র পাঠ করছেন, তারা সাথে পড়ছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। মহান জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং জুলাই ছাত্র জনতার বিপ্লবের স্পিরিট ধারণা করে সাবিপ্রবি ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব শিক্ষা ও গবেষণা উন্নয়নের সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে সচেষ্ট থাকব। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপোষহীনভাবে নিয়োজিত থাকব। আমাদের বিদ্যা গবেষণা সৎ কাজের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি দেশের জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রগণী ভূমিকা রাখে। ছাত্র পড়ছেন, প্রভিসি এবং ট্রেজারার তাদের সাথে শপথ পাঠ করছেন। এটা যখন জিজ্ঞেস করা হয়েছে সমন্বয়ক এবং সাবিপ্রবি শিক্ষার্থী যেটা বলেছেন, আমি এটাকে পাত্তা দিতে চাই না, ওনারা বলছেন এটা কোনো ব্যাপার না, এরকম একটা পরিস্থিতি হয়েছে, ওখানে একসাথে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন, এটা করান না, সবাই একসাথে পড়েছেন। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উপাচার্য যিনি এই শপথ গ্রহণ করেছেন একজন ছাত্রের সাথে, তিনি বলছেন, একটু পড়ি, খুব জরুরি, মন দিয়ে শুনবেন। এটি পরিকল্পিত কোনো শপথ বাক্য পাঠ না। শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার বিষয়টি শোকাবহ হয়ে ওঠে। ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষোভ, দেশে চলমান ঘটনার প্রেক্ষাপটে ও বিশ্ববিদ্যালয় নেতাদের উচ্চাসা এবং নতুন প্রশাসন আসায় অতিমাত্রায় আবেগ আপ্লুত হওয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই বাক্যগুলো সবার মুখে উচ্চারিত হয়েছে। ঘটনাটি যেভাবে সমালোচিত হচ্ছে, প্রকৃতপক্ষে তেমনটি ঘটেনি। আমরা একটু খেয়াল করি, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকারটা এখন ক্ষমতায় আছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, সেখানে মেরুদণ্ডওয়ালা মানুষজন নিয়োগ দেবেন। আওয়ামী লীগ যেটা করতো তখন ব্যাপারটা এইরকম ছিল, একেবারে মেরুদণ্ডহীন লোকজন যারা ছাত্রলীগের সাথে কোলাবোরেট করে কাজ করতো, সেই রকম তথাকথিত উপাচার্য, উপোপাচার্য বা ট্রেজারার নিয়োগ দিত এবং ছাত্রলীগ যা বলতো তারা তাই করতো। এইরকম ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন লোকজন সেখানে নিয়োগ দেওয়া হতো। ভিডিওটা আপনারা দেখবেন, মানে ন্যূনতম ব্যক্তিত্ব যদি থাকতো, ন্যূনতম মেরুদণ্ড যদি অবশিষ্ট থাকতো, এই নিয়োগকৃত এই দুই ভদ্রলোক এই তথাকথিত শপথ গ্রহণ করতেন না, কোনোভাবেই করতেন না, ন্যূনতম যদি তাদের ব্যক্তিত্ব থাকতো। এবং সারপ্রাইজিংলি মিডিয়াতে আবার সাফাই গাইছেন, কতটা নির্লজ্জ, কতটা ব্যক্তিত্বহীন, কতটা মেরুদণ্ডহীন মানুষ হলে এটা করা যায় আমরা বুঝতে পারছি। তার মানে সেই আওয়ামী লীগ যেমন ধরনের লোকজনকে নিয়োগ করেছিল, এখানেও একই রকম লোক নিযুক্ত হচ্ছে। সেখানে ছাত্রলীগ ডিসাইড করতো কে কে হবেন না হবেন, আমি জানি না, কিন্তু আমি ধারণা করি এখানেও কি ছাত্ররা ডিসাইড করছেন কে এই ধরনের পদে যাবেন না যাবেন। কিছুদিন আগে আমরা দেখিনি সচিবালয়ে বসে বসে একজন তথাকথিত সমন্বয়ক ডিসাইড করছেন। দর্শক, ভিডিওটি দেখলেন, তোফাজ্জল ভাইয়ের হত্যাকাণ্ডে যারা জড়িত এদের বিচার কি হওয়া উচিত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, তোফাজ্জল ভাই ছিল একজন মেধাবী ছাত্র, একে একে পরিবারের সবাইকে হারিয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো এই তোফাজ্জল ভাই। ইতিমধ্যে তার অনেক ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু মানুষ,
দর্শক, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।